কখনো ভেবে দেখেছেন একটা মাত্র বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল কিভাবে পুরো রাজ্যের রাজনীতির আয়না হয়ে উঠতে পারে? আজ আমরা ঠিক সেই কাজটাই করব। ত্রিপুরার সীমানা কেন্দ্রের একেবারে গভীরে গিয়ে দেখব কি করে একটা তথাকথিত লাল দুর্গ প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আর তার থেকেও বড় কথা, সেই ভাঙন থেকে আবার উঠে দাঁড়ানোর পথটা ঠিক কি হতে পারে। চলুন এই রাজনৈতিক ব্যবচ্ছেদ শুরু করা যাক। এই যে জায়গাটা দেখছেন স্ক্রিনে, এটাই সীমানা, পশ্চিম ত্রিপুরার একটা জনপদ। সম্প্রতি এক বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী থেকেছে এই এলাকা। এই মাটির গল্পকে কেন্দ্র করেই আমাদের আজকের গভীর বিশ্লেষণ এগোবে। তো আমাদের আজকের আলোচনা এগোবে এই 5টা ধাপে। প্রথমে আমরা সীমানার রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝব, তারপর দেখব 2023-এর নির্বাচনে ঠিক কী ঘটেছিল যা সব কিছু ওলটপালট করে দিল। এরপরে আমরা পরাজয়ের কারণগুলো খুঁজে বের করব এবং সবশেষে একটা সম্ভাব্য প্রত্যাবর্তনের কৌশল নিয়ে কথা বলব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সীমানার ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক কী ছিল, আর সময়ের সাথে সাথে এখানকার রাজনৈতিক পরিচয়টা কিভাবে এমন আমূল বদলে গেল। দেখুন, সীমানা একটা তফসিলি উপজাতি মানে এসটি সংরক্ষিত আসন, আর এই পরিচয়টাই কিন্তু এখানকার রাজনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি, কারণ এলাকার বেশিরভাগ মানুষই হলেন তিপ্রাসা জনগোষ্ঠীর। ফলে এই জনবিন্যাসই এখানকার সব রাজনৈতিক সমীকরণকে নিয়ন্ত্রণ করে। বহু বছর ধরে মানে কয়েক দশক ধরে এই সীমানা ছিল বাম রাজনীতির একটা অটল দুর্গ। সিপিআইএম এখানে লাগাতার জিতেছে এতটাই যে এই আসনটা তাদের জন্য একটা নিরাপদ কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু সেই দুর্গের দেয়ালেই সম্প্রতি বড়সড় ফাটল ধরেছে। আর এবার আমরা আসছি আসল ঘটনায়, 2023-এর নির্বাচনী ফলাফল। এই ফলাফলটা শুধু রাজনৈতিক বিশেষজ্ঞদেরই নয়, অনেককেই একেবারে চমকে দিয়েছিল। সীমানের রাজনৈতিক সমীকরণকে এটা পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। ভেবে দেখুন একবার, যখন কোনো নির্বাচনে ৯১% মতো বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসেন, তখন বুঝতে হবে তারা খুব জোরালোভাবে কিছু একটা বলতে চাইছেন। প্রশ্ন হল, 2023 সালে সীমানার মানুষ ঠিক কোন বার্তাটা দিয়েছিল? চলুন ডেটা দিয়ে ব্যাপারটা বুঝি। একটু পিছিয়ে যাই। 2013 সাল, তখন সিপিআইএমের ভোট ছিল 54%-এরও বেশি, মানে একেবারে সহজ একতরফা জয়। তাদের অবস্থান ছিল রীতিমতো অপ্রতিরোধ্য। কিন্তু মাত্র 5 বছরেই ছবিটা কেমন যেন বদলাতে শুরু করে। 2018 সালে সিপিএমের ভোট কমে দাঁড়ায় 42%, আর তারা প্রথমবার নির্বাচনে হেরেও যায়। এটাই ছিল আসন্ন ঝড়ের প্রথম একটা স্পষ্ট ইঙ্গিত। আর তারপর যা হলো তাকে শুধু পতন বললে ভুল হবে। এ ছিল এক কথায় এক রাজনৈতিক ধস। 2023-এ সিপিআইএমের ভোট শের এক ধাক্কায় নেমে এলো মাত্র 16.57%। এটা শুধু একটা হার ছিল না, এটা ছিল একটা বিপর্যয়। এই বার চার্টটা দেখুন, পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। টিপরামোথা প্রায় 65% ভোট পেয়ে বিপুলভাবে জয়ী হয়েছে, আর এক সময়ের বিজয়ী সিপিআইএম তৃতীয় স্থানে নেমে গেছে। এই সংখ্যাগুলোই হল সেই নির্বাচনী ভূমিকম্পের জ্বলজ্বন্ত প্রমাণ। এই যে ডেটা আমরা দেখছি, এটা আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ হল তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া। ভারতের সংবিধান আমাদের প্রত্যেককে সম্মান ও মর্যাদার সাথে কথা বলার অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকার দায়িত্বের সাথে পালন করাও আমাদের কর্তব্য। ফলাফল তো আমরা দেখলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হল, কেন এমনটা হল? চলুন এবার কি ঘটল থেকে সরে গিয়ে কেন ঘটল সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। এই পতনের পেছনের আসল কারণগুলো কি তা বিশ্লেষণ করা যাক। এই টেবিলটা খুব ইন্টারেস্টিং। এখানে 1993 থেকে 2023 পর্যন্ত নির্বাচনের ফলাফল দেওয়া আছে। পরিষ্কার দেখা যাচ্ছে 2013 সাল পর্যন্ত সিপিআইএমের একটানা জয়, তারপর 2018-তে একটা সামান্য ব্যবধানে হার, আর 2023-এ এসে প্রায় 48% ভোটের এক বিশাল ব্যবধানে পরাজয়। এই ডেটা সময়ের সাথে সাথে রাজনৈতিক পট পরিবর্তনের একটা স্পষ্ট ছবি তুলে ধরে। আর এই স্লাইডটা হল আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু।
আগের সীমানার রাজনীতিটা চলত শ্রেণী সংগ্রাম আর বামপন্থী মতাদর্শকে ঘিরে, কিন্তু এখনকার বাস্তবতা হল জাতিগত পরিচয় আর আঞ্চলিকতার রাজনীতি। রাজনীতির খেলার মূল নিয়মটাই আসলে বদলে গেছে। এই মৌলিক পরিবর্তনটা বুঝতে না পারাটাই হয়তো পতনের মূল কারণ। তাহলে যদি আমরা কারণগুলোকে এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, আঞ্চলিক দলগুলোর শক্তিশালী উত্থান। দ্বিতীয়ত, উপজাতি সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থতা। তৃতীয়ত, নেতৃত্বের মধ্যে একটা স্থবিরতা, যা সাধারণ মানুষের থেকে তাদের দূরে সরিয়ে দিয়েছে। আর সবশেষে, জাতিগত পরিচয়ের রাজনীতির সামনে কোনো কার্যকর পাল্টা আখ্যান তুলে ধরতে না পারা। বেশ, সমস্যা তো চিহ্নিত হলো। এবার সমাধানের কথা ভাবা যাক। শুধু সমস্যা নিয়ে বসে থাকলে তো চলবে না। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা কাঠামোগত কৌশল কেমন হতে পারে, চলুন সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। আমরা এটাকে বলছি চতুর্মুখ মতবাদ, যার 4টে প্রধান স্তম্ভ রয়েছে। মানে 4টে দিক থেকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথমত, দলের রাজনৈতিক সংযোগকে একেবারে তৃণমূল স্তর থেকে নতুন করে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলের মতাদর্শকে প্রাসঙ্গিক করতে হবে। তৃতীয়ত, দলের ভাবমূর্তি উন্নত করতে হবে। আর চতুর্থত, প্রচারের কৌশলকে আধুনিক করতে হবে। এই 4টে দিক একসঙ্গে কাজ করলেই কিন্তু একটা শক্তিশালী প্রত্যাবর্তন সম্ভব। শুধু থিওরি নয়, এবার আমরা একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যান দেখব। এই কৌশলগত মতবাদকে একটা বাস্তবসম্মত এবং কার্যকর পরিকল্পনায় কিভাবে রূপান্তরিত করা যায়, সেটাই এখন আমাদের দেখার বিষয়। 2028 সালের নির্বাচনের লক্ষ্যে কি কি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে, চলুন বিস্তারিতভাবে দেখে নিই। এই স্লাইডে দেখুন, একটা 8 দফা কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে উপজাতিদের আস্থা অর্জন থেকে শুরু করে স্থানীয় জোট গঠন, যুব ও মহিলাদের ওপর বিশেষ ফোকাস আর ডেটা ভিত্তিক প্রচারের মতো আধুনিক কৌশলও রয়েছে। এখানে 8ম ধাপটি দেখুন, ডেটা ব্যবহার করে মাইক্রো টার্গেটিং। এটা মনে রাখা খুব জরুরি যে ভারতের ডেটা প্রাইভেসি বা ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহারের আগে তার সম্মতি নেওয়া বাধ্যতামূলক। তাই যে কোনো রাজনৈতিক কৌশলকে অবশ্যই আইনের পরিধির মধ্যে থেকেই কাজ করতে হবে। কিন্তু কোনো পরিকল্পনাই সফল হবে না যদি না তা মানুষের আসল যন্ত্রণার কথা বলে। এই ডোনাট চার্টটি দেখুন, এটা সীমানার ভোটারদের প্রধান উদ্বেগগুলো দেখাচ্ছে: জমির অধিকার, স্বায়ত্তশাসন এবং বেকারত্ব। এই সমস্যাগুলোই মানুষের কাছে সবচেয়ে বড়। এই সমস্যাগুলোর সমাধানকে কেন্দ্র করেই একটা বিশ্বাসযোগ্য নতুন রাজনৈতিক আখ্যান তৈরি করতে হবে। সবশেষে আসি নেতার কথায়। কৌশল আর পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য একজন মুক্ত চাই, তাই না? এই স্লাইডে একজন আদর্শ প্রার্থীর প্রোফাইল দেওয়া হয়েছে। এমন একজন ব্যক্তি দরকার যিনি দলের আদর্শে অবিচল থেকেও সময়ের দাবি বুঝবেন, মানুষের বাস্তব সমস্যাগুলো নিয়ে ভাববেন এবং তার সমাধানের জন্য খোলামেলা মানসিকতা রাখবেন। সবশেষে আমরা এই মূল প্রশ্নটির সামনে এসে দাঁড়াই: যে দল এতদিন শ্রেণী সংগ্রামের রাজনীতি করে এসেছে, তারা কি পরিচয়ের রাজনীতির এই নতুন যুগে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবে? এই প্রশ্নের উত্তরের ওপরেই সীমানার এবং হয়তো বৃহত্তর ক্ষেত্রে ত্রিপুরার রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।